ঠিক ৮ মাস আগে কথাটা বলেছিলাম। আমার পরিষ্কার মনে আছে সব। প্রাইভেট টিউশন শেষ করে বাসায় ফিরছি রাত ৯টার পর। মেজাজটা অত্যন্ত বিশ্রী হয়ে আছে। ছাত্রের বাবা আজও মৃদু হাসছে, বলেছেন, আপনার টাকাটা দিতে আরও দিন দশেক দেরি হবে মাস্টার মশাই, বড় টানাটানি যাচ্ছে এখন। সত্যিই তো, 30টা টাকা ফেলে দিতে তাঁর কষ্ট হবারই কথা। মাত্র 2000 টাকা মাইনে পান, সেই সঙ্গে আরও কি কি পান তিনিই জানেন। অবশ্য খরচও অনেক। মাত্র 2 দিন আগেই নাকি 500 টাকা খরচ করে একটা পার্টি দিতে হয়েছে। এত খরচপত্রের ভেতরে যখন তখন ছাত্রের প্রাইভেট টিউটরকে 30টা টাকা ফেলে দেওয়া তো সহজ কাজ নয়। আমার মনের জ্বালা নিভছিল না। দামি পেয়ালায় দামি চা। শুনেছিলাম 8.5 টাকা পাউন্ড। খেয়েও কিছুতেই বোঝাতে পারছিলাম না নিজেকে। এমনকি ছাত্রের বোন কথাকলি নাচে যে সোনার মেডেলটা পেয়েছে, সেটা দেখেও আমার যথেষ্ট পুলক বোধ হচ্ছিল না। মুখে পর্যন্ত বলতে পারলাম না, বাহ, লাভলি। টাকা 30টার দরকার ছিল, বিশ্রীভাবেই দরকার ছিল, কিন্তু চাল ডাল ইত্যাদি তুচ্ছ ব্যাপারের সঙ্গে তা এমনভাবে জড়িত যে সুগন্ধি দামি সোনালি চায়ে চুমুক দিতে দিতে কিছুতেই মুখ ফুটে বলা গেল না সেটা। গলির মোড়ে আজ গ্যাস জ্বলছিল না। এক টুকরো ইঁটে হোঁচট খেলাম, জুতোর তলায় একটা ছুঁচোকে মারিয়ে ফেললাম। তারপর বাসায় পা দিয়েই দেখি সেই 17-18 বছরের ছেলেটা বসে আছে। আমি চিনি, খুব ভালো করেই চিনি, আজ 7-8 বছর ধরে। অমনি রুক্ষ চেহারা, ময়লা সেলাই করা শার্ট, ঘোলাটে চোখ। ওরা আমার দেশের লোক, চেনা আধচেনা, নাম শোনা, পার্টিশনের শিকার। কেউ থাকে বস্তিতে, কেউ কলোনিতে, কেউ বা জোর করে অন্যের ঘাড়ে চেপে বসে আছে। কি আর চাই? সাহায্য। ছেলেটা উঠে দাঁড়ালো, প্রণাম করলো, তারপর এক্সারসাইজ বুকের ছেঁড়া পাতায় পেন্সিলে লেখা একখানা চিঠি আমার হাতে তুলে দিলে। চিঠিতে কি আছে আমি জানি, আমার প্রায় মুখস্থ হয়ে গেছে, তবু ভাঁজ খুলে দ্রুত চোখ বুলিয়ে নিলাম একবার। স্নেহের মনু, আশীর্বাদ জানিবা, তোমার রাঙামাসিমাকে নিশ্চয়ই ভুলিয়া যাও নাহি। পাকিস্তান হইতে প্রায় 2 বছর হইল আসিয়াছি। তোমার ঠিকানা জানি না বলিয়া এতদিন। সম্প্রতি ঠিকানা জেনে মাসিমা তাঁর ছোট ছেলে বিনয়কে আমার কাছে পাঠিয়েছেন। ছেলেটি স্কুল ফাইনাল দেবে, কিন্তু মাইনে দিতে না পারায় স্কুল থেকে নাম কাটা গেছে। এ অবস্থায় আমি যদি কিছু সাহায্য। আর পড়বার দরকার ছিল না। ক্লান্ত বিরক্ত মস্তিষ্কে আগুন ধরিয়ে দেবার পক্ষে ওইটুকুই যথেষ্ট। আমার হাতে এখন একটাও পয়সা নেই, অন্তত যদি গোটা 15 টাকা। কলকাতার রাস্তায় টাকা ছড়ানো থাকে না, তোমার মাকে বলে দিও। গায়ের রক্ত জল করে পয়সা উপায় করতে হয় এখানে। মাথা নিচু করে বিনয় দাঁড়িয়ে রইল। দেখলাম ওর ঠোঁট কাঁপছে। পরীক্ষাটাও যদি দিতে পারতাম। আমার মুখের চেহারাটা কেমন হয়ে উঠেছিল সে আমি বলতে পারবো না, অন্তত খুব চমৎকার যে নয় তাতে সন্দেহ মাত্র নেই। সেই বিকৃত মুখে উপদেশ দিয়ে আমি বললাম, স্কুল ফাইনাল পাস করেই বা কি এমন চতুর্ভুজ হবে তুমি? MA পাস করেও তো আমার এই দশা। বরং সরকারি লোনের চেষ্টা করো, একটা দোকান টোকান যদি করতে পারো। আচ্ছা। চাপা একটা নিঃশ্বাস ফেলে আমাকে আবার প্রণাম করলো বিনয়। তারপর শ্রান্ত পায়ে অন্ধকার গলিটায় নেমে গেল। ছেলেটা চলে যাওয়ার পরে আমার কেমন খারাপ লাগলো। স্মৃতিতে আলোড়ন উঠছে একটা। রাঙামাসিমার কথাটা ভাবতে যাচ্ছিলাম, ঠিক সেই সময়ই স্ত্রী এসে হাজির হলেন। এতক্ষণ বোধহয় অপেক্ষা করছিলেন নেপথ্যে। দিলে সাহায্য? স্ত্রীর ঠোঁটের কোণায় বাঁকা হাসির বিদ্যুৎ। না, কোথায় পাবো টাকা? বলো কি, টাকা নেই তোমার? স্ত্রীর হাসিতে জ্বালা ঠিকরে পড়ল। তোমার আত্মীয়দের তো ধারণা যে টাঁকশালটা তোমারই বাসায়, দিলেই পারতে 2-10 হাজার ফেলে।
আমি স্ত্রীর দিকে তাকিয়ে দেখলাম, মরার খুলির মতো কোটরে বসা চোখ মুখ, ম্যাল নিউট্রিশন, খেতে পায় না, শাড়িটা সেলাই করা, হাতে গাছ কয়েক ব্রোঞ্জের উপর গিল্টি করা চুড়ি, সোনার নামে আত্মবঞ্চনা। স্কুল মাস্টারের স্ত্রী, এ আক্রমণ ও করতে পারে, সে অধিকার ওর আছে। স্ত্রীর চোখ দুটো কোটরের মধ্য থেকে জ্বলতে লাগলো, দুটুকরো জ্বলন্ত কাঠকয়লার মতো। ওরা টাকা দিয়েছে? না। সত্যি কথা বলছো? তার মানে? স্ত্রীর বাঁকা ঠোঁট থেকে সমস্ত বঞ্চনার জ্বালা আবার বিদ্যুতের মতো ঠিকরে পড়ল। ওই 30টা টাকা আত্মীয়ের হাতেই তুলে দিলে কিনা তাই জানতে চাইছিলাম। তোমাকে তো জানি, মূর্তিমান করুণার অবতার তুমি। এর পরে একটা ক্রুদ্ধ কদর্য চিৎকার আমার গলা পর্যন্ত ফুটে এসেই থমকে দাঁড়িয়ে গেল। শিক্ষিত ভদ্রলোক আমি, রাত 9টার পরে একটা বীভৎস পারিবারিক কলহ সৃষ্টি করে পাড়ার লোকের কাছে সুনাম নষ্ট করতে চাই না। দাঁতে দাঁত চেপে আমি ঘরের দিকে পা বাড়ালাম। কাল সকালে বাজারের কি ব্যবস্থা হবে? স্ত্রীর হিংস্র জিজ্ঞাসা। সে আমি দেখব। হ্যাঁ, কালকের কথা কাল, আজ ভাববারও সময় নেই। পরীক্ষার খাতাগুলো পড়ে আছে, কালকের মধ্যে দেখে না দিলে হেডমাস্টার যা বলবেন তা শুনে শরীর জুড়িয়ে যাবে এমন আশা নেই। সত্যি ভাববার সময় কোথায়? বোঝাই গাড়ির গরুর কাছে কোমর ভোর কাদার ভেতর দিয়ে চাকা টেনে তোলা ছাড়া কি করবার আছে তার? স্ত্রীর চোখের দৃষ্টি যেন গাড়োয়ানের হাতের সাঁটার মতো পিঠে এসে পড়ছে। অতএব রাঙা মাসিমাকে একবার ভাববার আগেই জিরান্ডিয়াল ইনফিনিটিভ এসে তার জায়গা দখল করে বসল। আর সেই সঙ্গে থেকে থেকে এক একটি কালো ছায়ার মতো ভেসে আসতে লাগলো, কাল সকালে বাজারের কি ব্যবস্থা হবে, চলবে কি করে। কিন্তু আজ 8 মাস পরে রাঙা মাসিমাকে ভাবছি, আজ বছরের প্রথম দিনটিতে। মনে পড়ে যাচ্ছে দেশে থাকতে প্রতি বছর এই দিন তিনি আমায় নেমন্তন্ন করতেন। সেই বিরাট থালাটায় সাজিয়ে দিতেন ঘিয়ে ভেজানো সুগন্ধি চালের গরম ভাত, 5 রকম ভাজা, 8-10টা বাটিতে মাছ, তরকারি, মিষ্টি, পায়েস। হেসে বলতেন, বছরের এই দিনটিতে ওকে খাইয়ে বড় তৃপ্তি পাই আমি যে ওর ভিক্ষে মা। উপনয়নের পরে আমি তো ওকে প্রথম ব্রতভিক্ষে দিয়েছি। এই রাঙা মাসিমাই তো 12-13 বছর বয়সে মরণাপন্ন টাইফয়েডে যখন আমার আশা সবাই ছেড়ে দিয়েছিলেন, তখন এই মাসিমাই বুক চিরে রক্ত মাখিয়ে বেলপাতায় অঞ্জলি দিয়েছিলেন কালীবাড়িতে। ডাক্তার বলেছিলেন, হাউ ফুলিশ। আজ সব মনে পড়ছে। ঘুম থেকে উঠেই দেখছি কে যেন একটা মাটির ভাঁড়ে আতসের দুধ, 1 ছড়া কলা আর 2টো পাকা পেঁপে রেখে গেছে। ঠিকে ঝি বললে, 17-18 বছরের একটি ছেলে এসেছিল, দিয়ে চলে গেল। বাবু ঘুমুচ্ছেন শুনে বললে, থাক তাহলে আর জাগিয়ে দরকার নেই। গলির ভেতর দিয়েও আকাশ দেখা যাচ্ছে, স্বচ্ছ নীল এক টুকরো আকাশ। তবু আমার মনে হলো ওই স্বচ্ছ নীলটুকু একটা বিরাট অশ্রুবিন্দুর মতো টলমল করছে। রাঙা মাসিমার চোখের জল আমার জন্যেই, আমার দুঃখ দুর্গতি আর গ্লানির জন্যেই আজও বুকের রক্তে বেলপাতা রাঙিয়ে পুজো দিচ্ছেন আমার ভিক্ষে মা। রাঙা মাসিমার ঠিকানা আমি জানি না, আর জানলেই বা কি করতে পারি?